সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ই-কেয়ার একাডেমি এবং উদ্যোক্তায়নের যৌথ আয়োজনের অনলাইন ব্যবসার হাতেখড়ির সপ্তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মজায় আনন্দে শেখার জন্য আপনারা সাথেই থাকুন এবং আপনাদের সাথে আমি রয়েছি মোস্তাফিজুর রহমান, আপনাদের হোস্ট, দোস্ত এবং কাছের মানুষ। চলুন আমরা মূল আলোচনা শুরু করি। আমরা এই রিচ এবং এঙ্গেজমেন্টের ব্যাপারটা বুঝতে হলে তিনটি বিষয় গুরুত্ব দিব। প্রথমত রিচ, তারপরে রয়েছে ইমপ্রেশন এবং ফাইনালি এঙ্গেজমেন্ট। এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, যেহেতু সেই ক্ষেত্রে আপনি বরাবরের মতো হ্যান্ড নোট করবেন এবং প্রত্যেকটা পয়েন্ট আলোচনার সাপেক্ষে সেগুলো বাস্তবিক জীবনে প্রয়োগ করার চেষ্টা করবেন, তবেই আজকের এই ভিডিও বা ক্লাসের মূল বিষয়বস্তু সেটা সফল হবে। প্রথমে আমরা রিচ সম্পর্কে জানার চেষ্টা করব। রিচ হলো কন্টেন্টটি কতজন ব্যবহারকারীর কাছে পৌঁছেছে। এটি মূলত সেই সংখ্যাকে বোঝায় যারা আপনার পোস্টটি একবার হলেও দেখেছে। তার মানে আপনি ফেসবুকে যে পোস্টটি করছেন সেই পোস্টটি কতজনের কাছে পৌঁছাচ্ছে এবং কত সংখ্যক মানুষ দেখছে, এই বিষয়টা নিয়েই আমাদের রিচ ক্যালকুলেশনটা হয়ে থাকে। তো এটা আবার তিনভাবে হয়। প্রথমত হচ্ছে অর্গানিক রিচ, তার মানে কোনো টাকা পয়সা খরচ করেননি, অটোমেটিকলি পোস্ট করেছেন, অ্যালগোরিদম অনুযায়ী সেটা রিচ হচ্ছে। তারপরে রয়েছে পেইড রিচ, তার মানে টাকা খরচ করছেন, টাকা দিয়ে সেটাকে আপনি বিভিন্ন মানুষের কাছে পৌঁছাচ্ছেন। এবং ফাইনালি হচ্ছে ভাইরাল রিচ, তার মানে হুট করে একটি কন্টেন্ট অনেক মানুষের কাছে পৌঁছে গেছে। তো এখন অর্গানিক রিচটা কীভাবে হয় একটু উদাহরণ দেই আমরা। দেখুন, এটা যমুনা স্পোর্টসের একটি হচ্ছে পোস্ট। এই পোস্টটি হচ্ছে সমসাময়িক একটি পোস্ট এবং আপনারা জানেন যে রেপুটেড যে অনলাইন প্ল্যাটফর্মগুলো রয়েছে, বিশেষ করে অনলাইন মিডিয়া যেমন যমুনা, তারপর আরও যে মেন স্ট্রিমের মিডিয়াগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকে এবং সেটা পোস্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের কাছে পৌঁছায়, তার মানে অর্গানিকলি এটা রিচ হয়। তো ওইরকম রেপুটেশন যখন তৈরি হয়ে গেছে একটা প্রোফাইলের কিংবা পেজের, তখন কিন্তু যখনই কোনো পোস্ট সেই পেজ থেকে কিংবা প্রোফাইল থেকে যায়, তখন অটোমেটিক কিন্তু অনেক মানুষ এটা দেখে, শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে। দেখতেই পাচ্ছেন এখানে প্রায় 24,000-এর মতো লাইক রয়েছে, 380-র মতো কমেন্ট রয়েছে, আবার 151 জন মতো এটা কিন্তু শেয়ার করেছে। তো এইটা হচ্ছে অর্গানিক রিচ, দেওয়া মাত্র এটা কাজ হচ্ছে আর কি। তারপরে পেইড রিচ, দেখুন এরকম টাইপের বিজ্ঞাপন থাকে, যেমন ওয়ালটন রেফ্রিজারেটর নিচের দিকে লেখা আছে স্পন্সর, তার মানে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে স্পন্সর লেখাটা লেখা আছে। তো এই স্পন্সর যখন লেখা থাকে কোনো পোস্টে, তখন বুঝে নিতে হবে সেটা হচ্ছে টাকা দিয়ে বিজ্ঞাপন আকারে প্রকাশ করছে। এই পেজে আপনার সাথে সম্পর্ক থাকুক বা না থাকুক, লাইক করেন বা না করেন, তার পোস্ট কিন্তু আপনি দেখছেন। তো এটা হচ্ছে পেইড রিচ, তার মানে ফেসবুকে টাকা দিয়ে তারপরে হচ্ছে এই পোস্টগুলো হচ্ছে প্রচার করা হচ্ছে। ভাইরাল রিচ কোনগুলো? এখন কিছু কিছু পোস্ট কিন্তু হচ্ছে সাজেস্ট ফর ইউ এরকম দেখায়। দেখুন এখানেও একটি পোস্ট দেখাচ্ছে, একটি গ্রুপের পোস্ট, এখানে লেখা আছে কিন্তু সাজেস্ট ফর ইউ। এগুলো হচ্ছে ভাইরাল রিচ, তার মানে দেখা যাচ্ছে যে এমন একটি কন্টেন্ট যেটা মানুষ হয়তোবা কমেন্ট করছে, বিস্তারিত জানার চেষ্টা করছে এবং সেটা প্রচুর শেয়ার হচ্ছে, সেই জিনিসগুলোকে আমরা বলছি ভাইরাল রিচ। এই ক্ষেত্রে দেখুন স্পেসিফিকভাবে হচ্ছে কিছু বুক বিক্রির জন্য পোস্ট দিয়েছেন একজন, এবং সেই পোস্টটা ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং এখানে হয়তোবা গুরুত্ব বুঝতে পারছে বলে কিংবা আমি কখনো বই খুঁজেছি বলে আমাকে কিন্তু এটা সাজেস্ট করছে ফেসবুক। আর এই রকম ধরনের কন্টেন্টগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং আপনি মাঝে মধ্যেই দেখবেন এরকম সাজেস্ট ফর ইউ এরকম টাইপের পোস্ট দেখাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। তো ফাইনালি আমরা যদি বুঝি তাহলে হচ্ছে যে মূলত তিনভাবে রিচ হয়: টাকা ছাড়া, টাকা দিয়ে, এবং ফেসবুকের অ্যালগোরিদম আপনাকে সাজেস্ট করবে এরকম কন্টেন্টও কিন্তু রিচ বেশি হয়। এই জায়গাতে কমন বিষয়টা হচ্ছে যে কন্টেন্টের মান। আমি কিন্তু পুরো ক্লাসে শুধু একটা বিষয় আপনাদের প্রাধান্য দিতে বলবো কিংবা হয়তো বা বারবার একই কথা বলবো, সেটা হলো কন্টেন্ট যদি ভালো হয় তাহলে রিচ হবে, কন্টেন্ট যদি খারাপ হয় রিচ হবে না কিংবা কম হবে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। তার মানে আমরা রিচের ব্যাপারটা জেনে নিলাম যে একটি কন্টেন্ট আমি যখন প্রকাশ করছি কিংবা পোস্ট করছি, এটা কতজন মানুষের কাছে পৌঁছাচ্ছে সেই সংখ্যাকেই আমরা বলছি রিচ। তারপরের যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে ইমপ্রেশন হলো আপনার কন্টেন্টটি কতবার প্রদর্শিত হয়েছে। এক ব্যক্তি একই পোস্ট একাধিকবার দেখতে পারেন এবং সেই অনুযায়ী ইমপ্রেশন সংখ্যা বাড়তে পারে।
তার মানে হচ্ছে দেখুন আমরা ডান পাশে একটি ছবি দেখিয়েছি, এখানে পোস্ট ইমপ্রেশন হচ্ছে 1,24,000 সামথিং এবং পোস্ট রিচ হচ্ছে 63,000। তার মানে প্রায় 63,000 সামথিং মানুষ এটা দেখেছে, মানে তার পৌঁছাইছে, এবং একই মানুষ হয়তো বা ডাবলেরও বেশি কিন্তু 2বার করে দেখেছে ওই কন্টেন্টটা, ওই পোস্টটা। তাহলে ইমপ্রেশনের যে হিসাবটা হচ্ছে সেটা হলো যে রিচ যদি একটা হয়, ওই একটা পোস্ট যদি 2 জন দেখে তাহলে কিন্তু সেখানে ইমপ্রেশনটা বাড়লো রিচের থেকে। তো আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি আসলে কি টোটাল ইমপ্রেশনটা হচ্ছে যে কন্টেন্টটি মোট কতবার প্রদর্শিত হয়েছে সেটার সংখ্যা, আর ইউনিক ইমপ্রেশন হচ্ছে কন্টেন্টটি কতজন ব্যবহার কাছে প্রদর্শিত হয়েছে। তার মানে আপনি ইউনিক ইমপ্রেশনটাও আলাদা করতে পারবেন এবং টোটাল ইমপ্রেশনটাও যোগ করতে পারবেন। এই যোগ বিয়োগের ব্যাপারটা আমরা একটু দেখি। উদাহরণস্বরূপ যদি 100 জন ব্যক্তি পোস্টটি মোট 200 বার দেখেন, তার মানে একজন ব্যক্তি একাধিকবার দেখেছেন, তবে ইমপ্রেশন হবে 200 আর রিচ হবে 100। এই সহজ হিসাবটার একটা চার্ট আমরা কিন্তু নিচের দিকে দেখিয়েছি। দেখুন একটি হচ্ছে কালার, নীল কালারের যেটা রয়েছে সেটা হচ্ছে ইমপ্রেশন, এবং নিচের যে কমলা কালারের মতো রয়েছে সেটা হচ্ছে কিন্তু রিচ। তার মানে রিচ কম হচ্ছে, ইমপ্রেশন বেশি হচ্ছে, তার মানে একই মানুষ বারবার সেই কন্টেন্টটা দেখছে কিংবা ফেসবুক বারবার তাকে সাজেস্ট করছে। এই বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ ইমপ্রেশন, কারণ আপনার পোস্টটি একাধিকবার যদি মানুষের কাছে না যায় তাহলে কিন্তু ওই যে মানুষটা আপনার সম্পর্কে খুব ভালোভাবে ইনফরমেশন জানতে পারবে না। তার মানে দেখুন যে কোন পোস্টটি আপনি সব থেকে বেশি হয়তো বা কোনো না কোনো সময় লাইক করেছেন, যেটা আপনি একাধিকবার দেখেছেন। হয়তোবা এমনও পোস্ট এসেছে যে পোস্ট আপনি প্রথমবারেই লাইক করে দিয়েছেন, কিন্তু কিছু কিছু পোস্ট রয়েছে যে বারবার সামনে এসেছে, তারপরে আপনি সিদ্ধান্ত দিয়েছেন কিংবা নিয়েছেন যে আপনি এটা শেয়ার করবেন কিংবা লাইক কিংবা কমেন্ট করবেন, এরকম ব্যাপার। তাই ইমপ্রেশনটা অবশ্যই বেশি হতে হবে রিচের তুলনায়, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরে রয়েছে হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট, যেটা ফাইনালি এঙ্গেজমেন্ট হলো আপনার কন্টেন্টের ব্যবহারকারী যে ধরনের রিয়াক্ট করে, যেমন লাইক করছে কেউ, কমেন্ট করছে কেউ, শেয়ার করছে, কিংবা মোট ক্লিকের মোট সংখ্যা আর কি। যদি পোস্টের মধ্যে যদি কোনো লিঙ্ক দেন, সেই লিঙ্কটা কতবার ক্লিক হয়েছে সেটাও কিন্তু এক ধরনের এঙ্গেজমেন্ট। তো এই যে এঙ্গেজমেন্ট, এইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো একটা পোস্ট দিচ্ছেন, মানুষ কোনো লাইক কমেন্ট করছে না, তার মানে অবশ্যই বুঝতে হবে যে আপনি মানুষকে এঙ্গেজ করার জন্য কিংবা এঙ্গেজমেন্ট হয় এরকম কোনো কন্টেন্ট আপনি দেননি। এটাও গুরুত্বপূর্ণ, এঙ্গেজমেন্ট রেটটা দেখতে হবে। আমি আবারও ডান পাশে ছবি দিয়ে দিয়েছি, সেখানেও দেখাচ্ছে এখানে কিন্তু রিচ যতটা, ইমপ্রেশন তার থেকে দ্বিগুণ, এঙ্গেজমেন্টও প্রায় 6,000-এর মতো। আমরা ধরেই নিই যে প্রত্যেক 10,000-এ মিনিমাম এঙ্গেজমেন্ট হতে হয় 1,000। আমি আবারও বলছি, যদি আপনি রেটটা কিংবা রেশিওটা যদি আপনি একটু বোঝেন যে প্রত্যেক 10,000-এর যদি 1,000 মানুষ যদি এঙ্গেজ থাকে, তাহলে মোটামুটি ধরা যায় সেটা আপনি মোটামুটি মানের কন্টেন্ট আপনি দিয়েছেন। তার মানে আপনি যখন কোনো পোস্ট করবেন তখন টোটাল রিয়াকশন কত আসলো, টোটাল কমেন্ট কত আসলো, টোটাল ক্লিক কতটা আসলো, এই সবগুলোর যে যোগফল সেটাই হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট। আমরা এই অঙ্কটা আরেকটু ভালো করে বুঝি। ধরুন 20 জন ব্যক্তি পোস্টে লাইক দিয়েছেন, 10 জন মন্তব্য করেছেন এবং 5 জন শেয়ার করেছেন, তাহলে টোটাল এঙ্গেজমেন্ট হলো 20 যোগ 10 যোগ 5, তার মানে 35, রাইট? আরও একটু যদি আলোচনা করি, তাহলে ইমপ্রেশন যদি 200 হয় এবং এঙ্গেজমেন্ট যদি 35 হয়, তাহলে এটার কত রেট আমরা বের করতে পারবো? তো এই হিসাবটা খুবই সিম্পল। যারা একটু ম্যাথামেটিক্যাল বিষয়গুলো বোঝেন তারা কিন্তু এই ব্যাপারটা খুব সহজে বের করতে পারবেন, আর যারা আমার মতো অঙ্কে দুর্বল, কাঁচা বলতে পারেন, তারা কিন্তু এই সহজে এই হিসাব নিকাশগুলো আমরা করতেও চাই না, আবার বোরিং লাগে। তবে এই বোরিং লাগলে হবে না, ছোট ছোট হিসাবগুলো অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। তো এই রেট, এঙ্গেজমেন্ট রেটটা বের করার জন্য মোট যে এঙ্গেজমেন্ট, মানে আপনার লাইক কমেন্ট কতটা হয়েছে, সেটার সাথে মোট রিচ মানে কতজনের কাছে গেছে, সেটা ভাগ দিয়ে 100 সাথে গুণ দিলেই আমাদের কিন্তু এই যে এখানে দেখুন আমরা একটা অঙ্ক দিয়ে দিয়েছি, এই 300 ভাগ হচ্ছে 200 এবং তার সাথে 100 গুণ করে 17.5% এসেছে আমাদের এই এঙ্গেজমেন্ট রেট। তো এখন এঙ্গেজমেন্ট রেট কেমন হওয়া উচিত, এইটা আসলে নির্ভর করবে আপনার কন্টেন্ট এবং আপনার পেজের সাইজ কত বড়, মানে আপনার যে পেজটা আছে সেটা কত বড়, কত মানুষের কাছে পৌঁছায়। এমনও অনেক পেজ আছে যেটা ভিউজ পরিমাণ মানুষ আছে, সেখানে 1% রেটটাও কিন্তু অনেক। ধরেন আপনার পেজে 1 লক্ষ হচ্ছে মানুষ দেখেছে, মানে রিচ হয়েছে,
এবং এই 1,00,000-র মধ্যে যদি 1%ও হয়, তার মানে 1,000 মানুষ কিন্তু কি করেছে, আপনার রিয়াক্ট করেছে কিংবা ক্লিক করেছে কিংবা কমেন্ট করেছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 1,000ও আপনার জন্য অনেক বড়। তো এইটা ভ্যারি করে যে আপনার পেজ কত বড় এবং আপনার পোস্টটা কতজন মানুষের কাছে ম্যাক্সিমাম পৌঁছাচ্ছে সেই অনুযায়ী। তো আমরা ধরে নিতে পারি 5 থেকে 10% যদি এঙ্গেজমেন্ট থাকে, সেটাও কিন্তু অন অ্যাভারেজ ঠিক আছে। যত বেশি এই এঙ্গেজমেন্ট রেট বাড়বে, তত বেশি আপনার জন্য ভালো। আশা করি এঙ্গেজমেন্টের ব্যাপারটাও আপনি বুঝতে পেরেছেন। এরপরে যদি আমরা চলে যাই, তাহলে আমরা এখন একটু সামারি দেখে ফেলি যে আমরা কি শিখলাম এই তিনটা। রিচ হলো আপনার কন্টেন্ট কতজন ইউনিক ব্যবহারকারীর কাছে পৌঁছেছে। ইউনিক ব্যবহারকারী বলতে আমি বুঝিয়েছি যে একদম প্রথমবার দেখছে এরকম টাইপের মানুষের কাছে পৌঁছেছে। ইমপ্রেশন হলো সেই কন্টেন্ট কতবার দেখা হয়েছে। এমনও হতে পারে একজন 5 বার দেখেছে, তাহলে ইমপ্রেশন 1:5 হবে আর কি। তারপরে এঙ্গেজমেন্ট, ফাইনালি আমরা কি বলেছি যে এঙ্গেজমেন্ট হলো কতজন সেই কন্টেন্টে লাইক, কমেন্ট, শেয়ার কিংবা ওই লিঙ্কে ক্লিক করেছে। এইটা এই সফল ফেসবুক মার্কেটিংয়ের জন্য এই তিনটি ফ্যাক্টরই খুবই গুরুত্বপূর্ণ। একদিকে আপনার কন্টেন্টের রিচ ও ইমপ্রেশন বাড়াতে হবে, অন্যদিকে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য সেই কন্টেন্টের মান এবং প্রাসঙ্গিকতার ওপর জোর দিতে হবে। তার মানে আপনাকে আমি মোটামুটি এই তিনটা বিষয় ক্লিয়ার করে দিয়েছি। এখন এই জটিল বিষয়গুলো অনেকেই হয়তো বা মাথায় নেবেন না। আমরা এটাকে আরও একটু সহজ করার জন্য পরের ধাপে যাব। হয়তো বা মনে প্রশ্ন আসছে যে তাহলে আমরা করব কি, মানে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে এমন কোনো সিক্রেট ফর্মুলা আছে কি, যে সিক্রেট ফর্মুলা পালন করলে আমি আমার রিচ কিংবা এঙ্গেজমেন্ট কিংবা লাইক, কমেন্ট, ফলো, ভিউ এগুলো বাড়াতে পারবো? এটার একটাই উত্তর হচ্ছে ভালো কন্টেন্ট বানান। আপনি যে কন্টেন্ট বানাচ্ছেন সেই কন্টেন্টটা ভালো হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে আমরা ভালো কন্টেন্ট কি কন্টেন্ট বানাবো? তো আমরা 3 ধরনের কন্টেন্ট বানাই। একটা হচ্ছে ডিসক্রিপশন বা লেখা কন্টেন্ট আমরা দেই, আরেকটা হচ্ছে যে ভিডিও কন্টেন্ট আমরা বানাই, এবং আরেকটা হচ্ছে ইমেজ ব্যানার বানাই, মানে ইমেজ টাইপের যে জিনিসগুলো দেই সেটা, কোনো একটা ছবি তুলে দিলাম কিংবা ব্যানার ডিজাইন করে দিলাম, ব্যাপারটা এইটা। তো তার মানে এই 3 ধরনের কন্টেন্টই কিন্তু আমরা দেই, রাইট? তো এখন ডিসক্রিপশনের ক্ষেত্রে কি কি আমরা করি, সেটা হচ্ছে যে প্রথমত স্ক্রিপ্ট তৈরি এবং গল্প সাজানোর যে কাজটা সেটা আমাকে করতে হবে। তারপরে করতে হবে হচ্ছে কন্টেন্ট অনুযায়ী পোস্ট ক্যাপশন রেডি করতে হবে, সঠিক হ্যাশট্যাগ প্রয়োজন মতো দিতে হবে, তারপরে প্রোডাক্ট ডিসক্রিপশন গুছিয়ে লিখতে হবে, পণ্য অনুযায়ী পরোক্ষ মার্কেটিং, তার মানে হচ্ছে এই প্রত্যক্ষ পরোক্ষ মানে ইনডাইরেক্ট মার্কেটিং, আপনি যে পণ্যটা বিক্রি করবেন সেটা ইনডাইরেক্টলিও কিন্তু মার্কেটিংয়ের জন্য কন্টেন্ট লেখা যায়। তারপরে গেস্ট পোস্টিং, তার মানে আপনি অন্যজনের সাথে কোলাবোরেশন করছেন কিংবা অন্য কোনো জায়গাতে, বিশেষ করে গ্রুপে কিংবা কারো পেজে আপনার কন্টেন্ট নিয়ে আলোচনা হচ্ছে, সেটাকে আমরা গেস্ট পোস্টিং বলি। তার ডিসক্রিপশন দিয়ে শুধুমাত্র যে লেখালেখি করা যায়, ক্যাপশনই দেওয়া যায়, ব্যাপারটা এমন নয়। স্ক্রিপ্ট এবং গল্প সাজানোর ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। না সাজিয়ে কোনো কিছু দিচ্ছেন মানে আপনি বস্তা বসা জিনিস দিচ্ছেন, আপনার মাথায় যা আসে তাই দিচ্ছেন। কন্টেন্ট অনুযায়ী পোস্ট ক্যাপশন লেখার যে সময়, ধৈর্য অনেকে থাকে না, এবং ক্যাপশন না লিখে সে জাস্ট যেন তেন কিছু লিখে দিয়ে পোস্ট করে দেয়, এটাও খুবই গুরুত্বপূর্ণ অপরাধ মানে এইটার কারণে কিন্তু আপনি কাঙ্ক্ষিত যে রিচ, পোস্ট রিচ সেটা আপনি পাচ্ছেন না। সঠিক হ্যাশট্যাগ, অনেকেই মানে কপি পেস্ট করেন, মানে একদম হুদাই, মানে একাধিক 100টা হচ্ছে আপনি দিয়ে রাখেন, যে মনে করেন যে এটা দিলে মনে হয় আমার রিচ বাড়বে। ব্যাপারটা এমন না। সঠিক হ্যাশট্যাগ প্রয়োজন মতো দিতে হবে, ডিসক্রিপশনগুলো গুছায় লিখতে হবে। পণ্য অনুযায়ী, ওই যে বললাম ইনডাইরেক্ট মার্কেটিং, মানে আপনাকে এমন গল্প সাজাতে হবে যে মানুষ রিলেট করতে পারে, আর অন্যদের পেজ কিংবা অন্যদের ইয়ার সাথে কোলাবোরেশন করতে হবে। ভিডিও কন্টেন্টের ক্ষেত্রে লাইভ ভিডিও প্রেজেন্টেশন দেই আমরা, সচেতনতামূলক ভিডিও কন্টেন্ট দেই, তার মানে অ্যাওয়ারনেস ভিডিও। তারপরে আমরা দেই হচ্ছে সেল নির্ভর হুকিং ভিডিও, তার মানে এমন ভিডিও দেই যেন ওই ভিডিও দেখেই মানুষ কোনো কিছু পারচেস করে। তারপরে আমরা রিলস, শর্টস, স্টোরি টাইপের যে ভিডিও কন্টেন্টগুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু দেই। তারপরে সমসাময়িক বিষয় নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট তৈরি করা হয় এবং দেই। তারপরে হচ্ছে কি কোলাবোরেশন ভিডিও, যেটা কিছুক্ষণ আগেই বললাম, যে একজন আরেকজনের সাথে কোলাবোরেট করা কিংবা মানে সম্পর্ক যুক্ত হয়ে দুজনের পেজেই বিভিন্ন ধরনের তথ্য দুজন সম্পর্কে বলা আর কি, এটাকে আমরা কোলাবোরেশন ভিডিও বলি আর কি। এরপরে হচ্ছে ইমেজ ব্যানার, প্রফেশনাল ইমেজ ব্যানার হচ্ছে আমরা দেই। তারপরে হচ্ছে সচেতনতামূলক ইমেজ কন্টেন্ট তৈরি করি, তার মানে সবসময় যে সেল হতে হবে কিংবা আমার প্রোডাক্টের ছবি থাকতে হবে ব্যাপারটা এরকম না। মাঝে মধ্যে এমনও ছবি কিংবা ব্যানার বানাতে হবে যেটা কিন্তু মানুষের হেল্প হবে কিংবা মানুষের উপকার হবে কিন্তু সচেতন হবে, ব্যাপারটা এমন। তারপরে হচ্ছে মোশন গ্রাফিক্স, দেখবেন যে কিছু কিছু ব্যানার রয়েছে যেটা একটু নড়াচড়া করে,
মানে সেটা ভিডিও না, আবার ব্যানারও না, কিন্তু মাঝামাঝি একটা জায়গা যেখানে একটু নড়াচড়া করবে, একটু অ্যানিমেশন হবে আর কি। এইটাকে আমরা মোশন গ্রাফিক্স বলি। তারপরে হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ ব্যানার, মানে আপনি একটা বুস্ট করতে চাচ্ছেন কিন্তু সেটার মান যদি ভালো না হয়, সেটা ক্রিয়েটিভ ব্যানার যদি না হয়, মানুষ দেখে কিন্তু সেটাতে কিনবে না, তো সেক্ষেত্রে অ্যাড ক্রিয়েটিভ ব্যানারও অনেক সময় বানানো হয়। তারপরে ক্রিয়েটিভ সিরিজ ব্যানার, মানে একাধিকভাবে আপনি ভেবে রেখেছেন যে এটা পর্যায়ক্রমে ওয়ান বাই ওয়ান আমি প্রকাশ করব, এটাকে আমরা সিরিজ ব্যানার বলে থাকি। তারপরে ব্র্যান্ডেবল অ্যাসেট, তার মানে আপনি যখন আপনার ব্র্যান্ড তৈরি করবেন, সেটা লোগো, কাভার কিংবা ডিজাইনের যে প্যাটার্নটা হবে, সেই প্যাটার্ন, এগুলো কিন্তু আপনার অ্যাসেট, মানে এগুলো আপনার সম্পদ। এই সম্পদগুলোকে ব্যবহার করে পরবর্তী সময় আপনি আরও ব্র্যান্ডিং করার জন্য এই যে ইমেজ ব্যানার কিংবা ইমেজ গ্রাফিক্স যেটাকে আমরা বলছি, সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তার মানে এই 3 প্রকারের জিনিসের ভেতরে কতগুলো জিনিস কিন্তু আমরা করি আমাদের জেনে অথবা না জেনে। তো এখন আমরা একটু চলুন আমরা একটু আলোচনা করব যে ভালো কন্টেন্ট কী। আমি যে কিছুক্ষণ আগে বললাম যে ঠিক আছে, ওকে, এগুলো দিতে হবে, ভালো দিতে হবে, তো ভালো জিনিসটার আমার কী কী খেয়াল রাখতে হবে? প্রথমত, অডিয়েন্স কেন্দ্রিক হতে হবে। আপনার অডিয়েন্সের আগ্রহ কী, তার প্রয়োজন কি, তার সমস্যার সমাধান হবে কি না, এই সমস্ত বিষয়গুলো আলোচনা কিংবা চিন্তাভাবনা কিংবা পর্যালোচনা না করে আপনি আপনার মাথার ভিতরে যা আসছে সেটাই আপনি কন্টেন্ট আকারে প্রকাশ করছেন, তাহলে মানুষ কিন্তু সেটার সাথে কানেক্ট হবে না এবং একটা সময় কিন্তু আপনি ঝরে যাবেন। তারপরে রয়েছে ভ্যালু সংযোজনকারী। কিছুক্ষণ আগে আমি যেটা সব থেকে জোর দিতে বলছিলাম যে মানুষের সাইকোলজি বুঝছেন না আপনি। মানুষ কিন্তু অনলাইনে এসেছে কিন্তু বিনোদন নেওয়ার জন্য, তার সাইকোলজি না বুঝে আপনি জোর করে চাপাই দিতে চাচ্ছেন যে আপনাকে এইটাই নিতে হবে। এরকম করলে কিন্তু সে আপনার কন্টেন্টের সাথে রিলেট করতে পারবে না। তাই এমন কন্টেন্ট বানাতে হবে যেটা ব্যবহারকারীদের সুবিধা প্রদান করবে এবং তার জন্য লাভদায়ক হবে এবং তার দিন শেষে পেরেশানি দূর হবে, যে ও আচ্ছা, এটা করলে আমার পেরেশানি দূর হবে। এরকম টাইপের কন্টেন্ট আপনাকে ভালো কন্টেন্ট হিসাবে আমরা ধরতে পারি। ভিজুয়াল আকর্ষণ, হাই কোয়ালিটির ছবি, ভিডিও, গ্রাফিক্স ব্যবহার করতে হবে। অনেক সময় আমরা যেটা করি, রেজুলেশনের তোয়াক্কা করি না, যেন তেন কন্টেন্ট আমরা দিয়ে দিই এবং হচ্ছে এই কন্টেন্টটার পেছনে যে আমাকে সময় দিতে হবে, সেটাকে আরও সুন্দর করতে হবে, এডিট করতে হবে, নিজেও পারি না, অন্য কেউ দেই না, ব্যাপারটা এইরকম টাইপের হয়। তাতে করে হয় কি, সেটা রিচ অবশ্যই কমে যায়, কারণ আপনি যেহেতু অন্যদের তুলনায় পিছিয়ে যাচ্ছেন, অন্যরা যেখানে ভালো গ্রাফিক্স দিচ্ছে, প্রচুর সময় দিচ্ছে, ইনভেস্ট করছে, সেই তুলনায় আপনি কিছুই করতেছেন না, আর আপনি চিন্তা করছেন রিচ বাড়বে, এটা আসলেই অমূলক। তারপরে কি, মূল ভাব একদম পরিষ্কার, সংক্ষিপ্ত এবং প্রাসঙ্গিক হতে হবে। এমন যেন জটিলতার ভিতরে না যান যেটা মানুষ দেখে কনফিউজ হয়ে যায় যে আসলে কি বলতে চাইছে। তাই চেষ্টা করবেন মূল ভাবটা সহজে প্রকাশ করার। ইন্টারঅ্যাক্টিভ, তার মানে সবসময় যে আপনি মানুষকে বিক্রি করবেন, অ্যাওয়ারনেস দিবেন, ব্যাপারটা এরকম না। মাঝে মধ্যে প্রশ্ন করবেন, পোল তৈরি করবেন যে কোনটা ভালো, এ না বি, এরকম টাইপের। গিভ অ্যাওয়ে দিবেন, মানে পুরস্কার আয়োজন করা, যে ঠিক আছে আপনারা যদি এইটা করতে পারেন তাহলে আপনাদের জন্য এই উপহার আছে। এবং এইটা করলে হয় কি, অডিয়েন্স সক্রিয়ভাবে কিন্তু অ্যাক্টিভ হয়, তাদেরকে এই ব্যাপারে যদি আপনি উৎসাহিত করতে পারেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্স কিন্তু আপনার সাথে দ্রুত কানেক্ট হবে। এরপরে কি, ব্র্যান্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ। আপনি যে ব্র্যান্ড পরিচালনা করছেন কিংবা আপনার ব্র্যান্ডের মোটিভ কি, আপনি মানে ব্র্যান্ড আপনার কী করলে আপনার ব্র্যান্ডটার ভ্যালু বাড়বে কিংবা ব্র্যান্ড হিসাবে স্ট্যাবলিশ হবে, সেই বিষয়টা আপনার জানা নাই। জাস্ট আপনার মনে হচ্ছে যে আপনি একটা বিজনেস করতেছেন, জাস্ট আপনি সেখানে সেল করবেন। এটা হলে কিন্তু আপনি একসময় খুঁজে পাবেন না যে কী কন্টেন্ট দিবেন, সেটা ভালো হোক আর মন্দ হোক। তাই ব্র্যান্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ জিনিস কি কি যেতে পারে সেটা নিয়েও বিস্তর আলোচনা আছে, এক্সপার্টের সাথে বসা আছে কিংবা কাউন্সেলিং আছে, ব্রেন স্ট্রমিং আছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে বসে বুঝে তারপরে হচ্ছে আপনাকে কন্টেন্ট বানাতে হবে, তবেই সেটা ভালো কন্টেন্ট হিসেবে বিবেচিত হবে। অ্যালগরিদম বান্ধব, এই অ্যালগরিদম কথাটা অনেকবার শুনবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে যদি অবহেলা করেন একটা সময় কিন্তু এটাই আপনাকে পুরাই মারবে বলতে আমি বুঝিয়েছি সেটা হলো যে আপনাকে এইটাতে খুব জ্বালাতন করবে। আপনি যতই যা করছেন কিন্তু কন্টেন্ট রিচ হচ্ছে না কিংবা মানুষের কাছে যাচ্ছে না, এটা কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। যে এমনভাবে তৈরি করতে হবে যা প্ল্যাটফর্মের, মানে যে প্ল্যাটফর্মে আপনি দিচ্ছেন, সেটা হতে পারে ফেসবুক, টিকটক, ইউটিউব, এনিথিং। তো সেই ক্ষেত্রে সেই অ্যালগরিদম সম্পর্কে আগে ভালো করে জানতে হবে, তাহলে দেখবেন যে যা দিবেন সেটাই মানুষ খাচ্ছে। তো এটা নিয়ে আপনার যারা এই অ্যালগরিদম নিয়ে কাজ করে কিংবা এই যে উদ্যোক্তায়নের মতো যে প্রতিষ্ঠান যারা কিন্তু আমাদের এই ভিডিওটি স্পন্সর করছে, উদ্যোক্তায়নের সাথেও যোগাযোগ করতে পারেন। আপনি ফ্রি কনসাল্টিং থেকে শুরু করে আপনার বিজনেসের
কোনটা করলে ভালো হবে, কিভাবে ব্র্যান্ডিং করা যাবে, সেই বিষয়টাও কিন্তু উদ্যোক্তায়ন আপনাকে বিনামূল্যে করে দিবে, কিংবা সেই বিষয়টাও কিন্তু উদ্যোক্তায়ন আপনাকে সহযোগিতা করবে। তাই এই ভিডিও শেষের দিকে উদ্যোক্তায়নের তথ্য আমি দিয়ে দিব। এছাড়া এই ভিডিওর ডিসক্রিপশনেও উদ্যোক্তায়নের তথ্য রয়েছে, তাদের সাথে যোগাযোগ করে আপনার ডিজিটাল ব্যবসা আরও ত্বরান্বিত করতে পারেন। তারপরে আমাদের পয়েন্ট রয়েছে ট্রেন্ডিং টপিক অনুসরণ করা। এখন কি টপিক চলছে, আপনি যদি খুব বেশি অলস না হন, চারিদিকে যদি খোঁজ খবর রাখেন, তাহলে সেই বিষয়টাকে ধরে আপনাকে কন্টেন্ট আকারে তৈরি করতে হবে। এটাও খুবই গুরুত্বপূর্ণ। দেখবেন যারা ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর, তারা যে কোনো সময় যেটা ট্রেন্ডিং চলছে, মানুষের কাছে আলোচিত হচ্ছে, সেগুলোকে নিয়েই কিন্তু তারা ভিডিও কন্টেন্ট বানাচ্ছে কিংবা কোনো না কোনো কিছু লিখা ব্যানার দিচ্ছে, তাতে করে মানুষ কিন্তু সহজে তার সাথে কানেক্ট হতে পারছে। এরপরে কল টু অ্যাকশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি 5 মিনিট 10 মিনিট কিংবা 1 ঘন্টার ভিডিও বানাইছেন, কিন্তু একবারও আপনি বলেন নাই দর্শকদেরকে আসলে তাদেরকে কি করতে হবে। তার মানে ব্যবহারকারীদের কিছু অনুপ্রাণিত করতে হবে যে হ্যাঁ, নিচের বাটন আছে একটা, এই বাটনে ক্লিক করো, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো। তো আমাদের অনেক পোস্ট রয়েছে যে পোস্টটা জাস্ট একটা ছবি দিয়েছে, ক্যাপশন দিয়ে দিয়েছে, কিন্তু কি করতে হবে, যে পোস্টটা দেখবে, সেই পোস্টটা যে দেখবে সে কি করবে অ্যাকচুয়ালি সেটা কিন্তু সে বলেনি। তার মানে হচ্ছে কি যে পোস্টে শুধু সে দেখলো বাট কোনো অ্যাকশন নিল না। সেই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা সিটিএ বলি কিংবা কল টু অ্যাকশন বলি। এটা অনেকেই করেন না, আপনাকে করতে হবে, তাহলে ওইটাকে ভালো কন্টেন্ট হিসাবে বিবেচনা করা। আর ফাইনালি হচ্ছে সঠিক সময়ে পোস্ট করা। আপনি এমন সময় একটা পোস্ট দিচ্ছেন যে সময়টা হয়তো বা আপনি ফ্রি আছেন কিন্তু অন্যরা ঘুমায় আছে, এই সময়ে পোস্ট দিলে কিন্তু আপনার পোস্ট রিচ হবে না এবং আপনি দেখবেন যে ওই পোস্টটা তলানিতেই থাকছে। তাই কোন সময়টা দিলে ভালো হয়, বিশেষ করে হচ্ছে আপনি পিক আওয়ার কোন সময় বেশি মানুষ, আপনি কোন সময় অ্যাকচুয়ালি অ্যাজ ইউজুয়াল ফেসবুক ব্যবহার করেন, আরও 10 জন কখন ব্যবহার করে, এটা একটু রিসার্চ করে সঠিক সময়ে পোস্ট করলে দেখবেন সেটা ভালো রিচ হচ্ছে। তাহলে ভালো কন্টেন্টের যে গুণবলী সেগুলো কিন্তু আমি বলে ফেললাম। এরপরে চলুন আমরা আরও কিছু বিষয় আলোচনা করি, যেমন অ্যালগোরিদম অনুযায়ী কন্টেন্ট অপটিমাইজেশন করতে হবে। লাইভ ভিডিও অ্যালগোরিদম খুব ভালো পারফর্ম করে, প্রায় 6 গুণ বেশি ইন্টারাকশন পায়। ইন্টারাকশন বলতে আমি বোঝাচ্ছি যে আপনি এমন কিছু দিচ্ছেন যেন মানুষ ওটা রেসপন্স করছে, রাইট? সো সেই ক্ষেত্রে লাইভ ভিডিও কিন্তু অনেকেই করতে চান না, ফেস দেখাতে চান না কিংবা কথা বলতে চান না, নিজের দুর্বলতা আছে। সবাই যে ভালো লেকচার দিবে, ক্যামেরার সামনে আসতে পারবে, ব্যাপারটা এমন নয়। তবে লাইভ ভিডিও করাটা উচিত। আপনি কোথাও গিয়েছেন, কোনো কিছু আপনার ভালো লাগছে, সেটা লাইভ সম্প্রচার করেন। যেহেতু এখন সব জায়গাতেই 3G 4G আছে, আপনি একটু ইন্টারনেট ব্যবহার করে থাকলে বাইরে, তাহলে অবশ্যই কোনো লাইভ দেন, আপনি সামনে যান, কথা বলার অভ্যাসটা তৈরি করেন। দেখবেন এতে করে মানুষের সাথে আপনি কানেক্ট হতে পারছেন এবং নিয়মিত যদি লাইভ দেন তাহলে আপনার কিন্তু পোস্ট এবং পেজের রিচ কিংবা অ্যালগোরিদমে ঢোকার যে ব্যাপারটা, সেটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। শেয়ার করা কন্টেন্ট অ্যালগোরিদমের কাছে খুব বেশি গুরুত্ব পায়। তার মানে এমন পোস্ট তৈরি করা যে আপনিও যদি দেখতেন ওই পোস্টটা, তাহলে আপনি শেয়ার করতেন। দেখবেন যে লেখা আছে যে আমরা প্রেসার কুকারের 10টি কয়টা শীষ দিলে কি হয়, এরকম পোস্ট কিন্তু আপনার চোখের সামনে ঘুরবে। কিংবা 10টি দোয়া, যে দোয়াগুলো সবসময়ের জন্য মনে রাখবেন, এই জিনিসগুলো কিন্তু মানুষ টাইম লাইনে শেয়ার করে রাখে, যে ঠিক আছে এটাও ভালো লাগছে, সেটা আমি শেয়ার করে রাখি, পরে দেখব। তার মানে এমন কন্টেন্ট আপনাকে বানাতে হবে। আমি তো শুধু উদাহরণ দিলাম দুটো, এরকম আরও শত শত উদাহরণ রয়েছে। আপনাকে এমন কন্টেন্ট চিন্তা করে বের করতে হবে, মাথা খাটায় বের করতে হবে, যেন মানুষ দেখলে সেটা শেয়ার করে। তাহলে এই জিনিসগুলো ফেসবুক পছন্দ করে এবং যখন মানুষ শেয়ার করতে শুরু করবে, দেখবেন ওই কন্টেন্টটা প্রচুর মানুষের কাছে পৌঁছাচ্ছে। মানে সব পোস্টেই যে আপনার লাভ হবে ব্যাপারটা এমন নয়, কিন্তু পরিচিতি বাড়বে, এটাও একটা ব্যাপার। তো ফেসবুক স্টোরিজ এবং রিলসের ব্যবহার করাটা আপনাকে বাড়াতে হবে। আমরা অনেকেই আলসেমি করে এটা করি না, আর স্টোরিতে কিংবা রিলসে এমন কিছু দেই যেটা খুবই মানে মানে অপ্রয়োজনীয় আর কি। জাস্ট একটা গান সেট করে দিলাম, কিছু ছবি দিয়ে দিলাম, কিংবা আমি তুমি, তুমি আমি, ও প্রিয়া তুমি কোথায় টাইপের দিয়ে তারপরে সেটা রিলস আকারে দিয়ে দিলাম। এরকম না করে প্রাসঙ্গিক এবং তথ্যবহুল রিলস এবং স্টোরি দেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু ফেসবুক হাই প্রায়োরিটি দেয় এবং এটা কিন্তু মানুষের কাছে যায়। তো এই ক্ষেত্রে এইটা আপনাকে অনুসরণ করতে হবে। নিয়মিত পোস্ট করার যে ব্যাপারটা, সেটাও কিন্তু আমরা মানে খেয়াল রাখি না, নিয়মিত পোস্ট করি না। নিয়মিত ধারাবাহিকভাবে পোস্ট করতে হবে, যা অডিয়েন্সের একটা অভ্যাস কিংবা ইউজ টু হয়ে যাবে, যেমন জানে যে হ্যাঁ ঠিক আছে আপনি প্রত্যেক মঙ্গলবারই এটা দেন, তখন ওনারা ওই মঙ্গলবার আসলো দিল না কেন, এটাও কিন্তু একটা প্রত্যাশা তৈরি হবে। তাই প্রত্যাশা তৈরি করার জন্য নিয়মিত পোস্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করতে পারেন, যে কোন দিন কী কন্টেন্ট তৈরি করবেন। আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন, আমি আগে কিন্তু দেখিয়েছি কিভাবে কন্টেন্ট ক্যালেন্ডার ChatGPT ব্যবহার করে তৈরি করতে হয়। আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেই ভিডিও দেখে কিন্তু আপনি কন্টেন্ট ক্যালেন্ডার সহজে করতে পারবেন। এবং প্রয়োজনে সেই কন্টেন্ট ক্যালেন্ডার অনুযায়ী, ধরেন আপনি সারা সপ্তাহ হয়তো বা ফ্রি থাকবেন না, একদিন
দিন ফ্রি আছেন, আপনি 7 দিনের কন্টেন্ট দিয়ে দিলেন, মানে শিডিউল করে দিলেন, যাতে করে পর্যায়ক্রমে একটা নির্দিষ্ট টাইমে ওই পোস্টটা পোস্ট হয়ে যাবে, ফেসবুকে লাইভ হবে। তো সেই ক্ষেত্রে আপনি এই ব্যাপারটা খুবই জরুরি, নিয়মিত যে ব্যাপারটা সেটা আপনি কন্টিনিউ আপনাকে পোস্ট করতে হবে। অডিয়েন্সের সাথে ইন্টারাকশনের ব্যাপারটাও খুবই জরুরি, যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম, যে আপনি কমেন্ট করেছে, কেউ মেসেজ দিয়েছে, আপনি সেটা স্কিপ করে যাচ্ছেন, মানে আপনি জাস্ট ওই মানে মন চাইলে দোকান খুলে টাইপের, মানে নিজে ইচ্ছা করে একটা কমেন্ট করছেন, তারপর আপনি হাওয়া হয়ে গেছেন, এরকম হবে না, এরকম করাও যাবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যে কেউ কমেন্ট করলে সেটা রিপ্লাই করতে হবে, মেসেজ করলে সেটা রিপ্লাই করতে হবে, এবং যত দ্রুত সম্ভব করতে হবে। এবং অনেকেই আছে যে একটু বাঘা কথা বলে তর্ক শুরু করে দেয় কমেন্টে, কিংবা এমন মানে পোস্ট করে যাতে করে হিংসাত্মক মনে হয় ব্যাপারটা, যে তার খুব জ্বালা কষ্ট, অন্যরা কেন বললো, সমালোচনা করলো, অনেকেই হজম করতে পারেন না। এইরকম ধরনের পার্সোনাল ইস্যুগুলো ফেসবুকে না দেওয়াই ভালো। আর ব্যবহারকারী যে মতামত পরামর্শ গ্রহণ করতে হবে, যে ব্যবহারকারীরা আসলে কি চায়, দিন শেষে তারাই কিন্তু আপনার পেজ বা পোস্ট যে প্রোফাইল রয়েছে সেটার কিন্তু প্রাণ। তাই সে চেষ্টা করবেন যে মানুষ কেমন চায়, কোন ভিডিওটা একটু বেশি ভিউ হয়েছে, আপনি একটু জাস্টিফাই করবেন, যে ধরেন আপনি 100টা দিয়েছেন, তার ভেতরে কোনটার বেশি ভিউ হয়েছে এবং কেন হয়েছে, এই জিনিসটা একটু ভালো করে যাচাই বাছাই করবেন। টপিকটা কি ছিল, কি বিষয়ে কথা বলেছেন, মানুষ দেখেছে, তো ওই বিষয়ের উপর আরও ভিডিও বানানো যায় কিনা, এই জিনিসটা আপনি একটু খেয়াল করবেন, তাহলে আপনার রিচ বাড়বে। ট্রেন্ডিং টপিক এবং হ্যাশট্যাগ, কিছুক্ষণ আমি এটা বলেছি, যেহেতু এই ব্যাপারটা আমি নতুন করে বলছি না, চলমান বিষয় নিয়ে খোঁজখবর রাখতে হবে, পজিটিভ যে বিষয়গুলো আছে সেগুলো বুঝতে হবে, সঠিক হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে, তারপরে প্রয়োজনীয় যে হ্যাশট্যাগ আছে সেটা দিতে হবে, অপ্রয়োজনীয় কোনো ট্যাগ না দিলেই হবে আর কি। তারপরে আমরা আরও কিছু যাই, সেটা হলো পাবলিক কি চায় বা খায় সেটা জানতে হবে। মানে পাবলিক আসলে কি চায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আপনি না বুঝেন, হুদাই আপনার মতো করে আপনার মাথার ভিতরে যা আসছে সেটা জেনারেট করছেন, র্যান্ডমলি কিছু দিচ্ছেন, তাহলে হবে না। পাবলিক যা চায় সেটা অনুযায়ী আপনাকে কিন্তু কন্টেন্ট নিতে হবে। তারপরে কন্টেন্ট বানাতে সময় দিচ্ছেন, তো আমরা অনেক অস্থির, জাস্ট একটা কোন সময় ভালো লাগছে সেই সময় জাস্ট একটা কন্টেন্ট কোনো মতে বানাই দিচ্ছি। এইটা কিন্তু আমাদের প্রায় 80-90% মানুষের এরকম, যারা অনলাইনে ফেসবুক ব্যবহার করে কিংবা কন্টেন্ট দেয়, তাদের ক্ষেত্রে হয় যে সময় দেই না, আমরা জাস্ট কি করি, যখন মনে হয় তখন একটা পোস্ট করে দিচ্ছি। এরকম যেন না হয়, সময় দিয়ে কন্টেন্ট বানাতে হবে এবং ভালোভাবে বানাতে হবে, তাহলেই না মানুষ এটা দেখবে আর কি। ফাইনালি যেটা অন্যরা কিভাবে এগুচ্ছে সেগুলো দেখতে হবে, যেটাকে আমরা বলছি কম্পিটিটর অ্যানালাইসিস। মানে আপনি যা করতে চাচ্ছেন বা যে ধরনের মানুষ আমি, কিংবা যে ধরনের ব্যবসা আমার, সেই ধরনের ব্যবসা কি আরও কারো নাই? অবশ্যই আছে। তো আমার লেভেলে যে ব্যবসাটা আছে তার থেকে টপ লেভেলে কে আছে, তার সন্ধান আমি করব এবং সেটার অ্যানালাইসিস করবো, যে তারা কিভাবে দিচ্ছে পোস্ট, তারা কি কি করছে, পেজের কোন কোন আপডেট করতেছে, এই বিষয়গুলো কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। এবং ওদের মতো করে ওই আইডিয়াটা অনুসরণ করে আপনাকেও কিন্তু আপ টু ডেট হতে হবে, একসময় তাদের থেকে আপনাকে টেক্কা দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আরও ঝটপট কিছু পয়েন্ট আমরা বলে ফেলি। নাম্বার 1, অর্থবহ ইন্টারাকশন। মানে আপনি শুধু ইন্টারাকশন করবেন না, ফেসবুকের যে এমন অ্যালগোরিদম বা কন্টেন্টকে সে প্রাধান্য দেয় যে কন্টেন্টে মানুষ একটু লম্বা টাইপের হচ্ছে কমেন্ট করে। দেখবেন যে সব পোস্টে কিন্তু মানুষ কমেন্ট লম্বা করে না, নাইস, হ্যাঁ, তারপরে হচ্ছে থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন, এগুলোই বেশি মানুষ লিখে। এগুলো ফেসবুক খুব বেশি গুরুত্ব দেয় না, যেটাতে একটু বেশি লম্বা, হ্যাঁ আপনার জন্য শুভকামনা রইল, শুধু এইটুকু না লিখে আপনি এমন যদি কোনো কমেন্ট লেখেন, লম্বা কমেন্ট, ওইটার প্রাসঙ্গিক ক্ষেত্রে আর কি পোস্টের, তাহলে ওইটা কিন্তু গুরুত্ব দেয় ফেসবুক এবং ওইটা কিন্তু বেশি মানুষের কাছে পৌঁছায়। তারপরে হচ্ছে কি ভিডিও কন্টেন্টের গুরুত্ব। মানে আপনি যদি টেক্সট কন্টেন্টের পাশাপাশি, ইমেজ কন্টেন্টের পাশাপাশি ভিডিও দেন, শর্টস হতে পারে, সেটা লাইভ হতে পারে, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার ফুল যে ভিডিওটা আছে 1:1 রেশিওর, সেটা আপনি দিবেন। এটা কিন্তু বিশেষ করে লাইভের কথা কিছুক্ষণ আগেই বলেছি, 6 গুণ বেশি কিন্তু এটা ইন্টারাকশন পায়। এইটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে আপনাকে লাইভের ব্যাপারটা সামনে এগোতে হবে। তারপর পজিটিভ এঙ্গেজমেন্ট, লাইক, হা হা কিংবা স্যাড, এগুলো কিন্তু সবই পজিটিভ। স্যাডটাও কিন্তু পজিটিভ, অ্যাংরি ছাড়া। অ্যাংরি দিলে ওই পোস্টটা কিন্তু কি হয়, ডাউন হয়, মানুষ ক্ষেপে যাচ্ছে, তাই ফেসবুক এটাকে ডাউন করে। তাই লাইক, লাভ, হা হা এগুলো দেখলে বিরক্ত লাগে অনেক ক্ষেত্রে, হা হা কেন দিল, কিন্তু এগুলো পজিটিভ ক্ষেত্রেই মানুষ মনে করে কিংবা ফেসবুক মনে করে। তো সেই ক্ষেত্রে পজিটিভ এঙ্গেজমেন্ট বাড়লেও কিন্তু এটার রিচ বাড়ে। তারপরে আছে মোবাইল ফ্রেন্ডলি কন্টেন্ট। এটার মানে হচ্ছে যে ফেসবুক কিন্তু মোবাইল ফ্রেন্ডলি যে কন্টেন্টগুলো রয়েছে সেইগুলোর জন্য খুবই গুরুত্ব দেয়। সেই ক্ষেত্রে পোর্ট্রেট ভিডিও, যেটাকে আমরা রিলস বলছি কিংবা শর্টস বলছি, সেইগুলো ভিডিও কিন্তু খুবই গুরুত্ব
দেয়, এবং যে ভিডিওগুলো দেই আমরা সেই ভিডিও 1:1 মানে স্কোয়ার হিসাবে ক্রপ করে দিব, তাতে করে ওই ভিডিওটার রিচ কিন্তু বাড়বে। সেই ক্ষেত্রে আপনারা যখন কোনো এডিটর ব্যবহার করবেন, বিশেষ করে ক্যাপকাট কিংবা অন্যান্য এডিটর রয়েছে, সেই এডিটরে যখন আপনি ভিডিওটা এডিট করবেন তখন দেখবেন যে ভিডিও রেশিও বলে অপশন রয়েছে, সেখানে 1:1 রেশিও করে দিবেন, তাতে করে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বাড়ার সম্ভাবনা থাকবে। তারপরে হুক কন্টেন্ট, মানে প্রথম যে 5 সেকেন্ড ধরে রাখতে পারা, এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানুষ কিংবা আপনি নিজেও একটু চিন্তা করেন কোন ভিডিওটা আপনি পুরা দেখেন, যে ভিডিওটা আপনি প্রথম 10 সেকেন্ড কিংবা 5 সেকেন্ড আপনি দেখেছেন, তারপরে আপনি স্টে করেছেন মানে থেমেছেন, তারপরে না পুরো ভিডিওটা দেখেছেন। কোন ভিডিওটা আপনি দেখেননি, যে ভিডিও প্রথমেই বোরিং কোনো কিছু আছে, জাস্ট আপনি দেখেই বলেছেন ঠিক আছে পরেরটা, কারণ আপনার কাছে প্রচুর ভিডিও আছে, মানে অল্প লিমিটেড ভিডিও তো না, নেক্সট করলে তারপরে আবার নতুন আসবে। তো সেই জন্য আপনি প্রথম 5 সেকেন্ড যখন আপনি বানাবেন ভিডিও, এমন কিছু দিবেন যাতে করে সেটা মানুষ দেখেই আটকে যায়। এবং এমন অনেকেই আছে যারা এরকম টাইপের কন্টেন্ট বানাচ্ছে, তাদেরটা দেখবেন যে তারা কিভাবে এরকম হুক করছে, একটা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে মানুষ স্থির হয়ে যাচ্ছে এবং দেখতেছে, এবং এটা রিচ বাড়তেছে। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে কি, আমরা আরও কিছু ঝটপট বলে ফেলি, যেমন লিঙ্ক কন্টেন্টের গুণমান। আপনি যে লিঙ্কটা শেয়ার করছেন, সেটা কমেন্টে হোক কিংবা পোস্টে হোক, সেটা আসলে ভুয়া কিনা কিংবা অ্যাকচুয়ালি অথেন্টিক কিনা। এটা যদি ভালো কোনো লিঙ্ক হয় তাহলে সেটাকে প্রাধান্য দেয় ফেসবুক। স্টোরিজ এবং রিলস, যেটা আমি বারবার বলছি যে ফেসবুকের কিন্তু স্টোরি বা রিলস এগুলোর গুরুত্ব বেশি দেয়, সেগুলো আপনি অবশ্যই বেশি বেশি করে পোস্ট করার চেষ্টা করবেন। সময় উপযোগী কন্টেন্ট, কমিউনিটি পোস্ট, সেক্ষেত্রে আমি কি বলেছি যে গ্রুপে পোস্ট করার যে কন্টেন্টের যে অ্যালগোরিদম, সেটা কিন্তু ভালো র্যাঙ্ক পায়। তার মানে আপনি গ্রুপে পোস্ট করতেছেন সেলের জন্য, এমন পোস্ট করতেছেন সেটা সাজানো গোছানো না, পোস্ট করবেন সময় নিয়ে, এবং সেই পোস্টের ভিতরে মাধুর্য থাকতে হবে, লেখার বৈশিষ্ট্য থাকতে হবে, এগুলো ভালো করে বুঝতে হবে, তারপরে না আপনি পোস্ট করবেন। একটা হুদাই কোনো পোস্ট দিয়ে দিলেন, সাথে কয়েকটা ছবি দিয়ে দিলেন, তাহলে রিচ হবে, এরকম ব্যাপারটা না। অবশ্যই চেষ্টা করবেন যে যখন কোনো গ্রুপে কিংবা কমিউনিটিতে কখন পোস্ট করবেন, তখন ওই পোস্টটা যেন ভালোভাবে লেখা হয়, ভালোভাবে জ্ঞান গর্ভ কোনো কিছু থাকে, যেন মানুষ সেখান থেকে কোনো উপকার পায়। এবং অন্যদিন ট্যাগ করার ক্ষেত্রেও কিন্তু এটা বিশেষ একটা উপকার আছে, ট্যাগ করার যে বিষয়টা, ট্যাগ করলেও কিন্তু অনেক মানুষ যারা একটু ভাইটাল, অনেকে অবশ্য বিরক্ত পোষণ করেন, তবে রিলেভেন্ট মানে ট্যাগ করলে কোনো প্রবলেম নাই, সেরকম পোস্ট করে তাকে ট্যাগ করে দিলেও কিন্তু এটা রিচ বাড়ার সম্ভাবনা বাড়ে। তো আমরা মোটামুটি অনেকগুলো আলোচনা করেছি, যে আলোচনার মধ্যে দিয়ে ঘুরে ফিরে আমরা বেশ কিছু পয়েন্ট আমরা করে ফেলেছি। যেমন ভালো কন্টেন্ট বানানোর ক্ষেত্রে আপনাকে সময় দিয়ে কন্টেন্ট বানাতে হবে, ভিডিওর ভেতরে লাইভ ভিডিওটা একটু বেশি হচ্ছে রিচ পায়, তাই লাইভ ভিডিও করতে হবে। তারপরে একই সাথে আপনার যে ক্যাপশনগুলো রয়েছে, লেখাগুলো রয়েছে, সেই লেখাগুলোর মানও বৃদ্ধি করতে হবে। আপনি যদি মাথায় কোনো আইডিয়া জেনারেট না হয়, তাহলে চ্যাট জিপিটি আছে কিংবা আরও 5 জন কীভাবে করছে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করতে হবে। গ্রাফিক্স যদি দিতেই হয়, ব্যানার যদি দিতেই হয়, সেটা ভালো ডিজাইন শিখতে হবে, কিংবা অন্য কারো মাধ্যমে আপনি চুক্তি ভিত্তিকও কিন্তু কন্টেন্ট তৈরি করে নিয়ে আপনার পেজে কিংবা প্রোফাইলে দিতে পারেন। এতে করে হবে কি, যে আপনার কন্টেন্টের মান বাড়ার সাথে সাথে আপনার অডিয়েন্সও কিন্তু বাড়বে। তো ফাইনালি আপনি নিয়মিত যদি হন এবং আপনি যদি কন্টিনিউ যদি এই পোস্টগুলো করতে থাকেন, তাহলে দেখবেন যে কন্টেন্টের মান দিন দিন বাড়বে, এবং একই সাথে কিন্তু আপনার রিচ, এঙ্গেজমেন্ট বা ইমপ্রেশন বাড়ার প্রবণতাও বেড়ে যাবে। আশা করি আজকের এই ভিডিওটা, ইনফরমেশনগুলো আপনি কাজে লাগাবেন। এগুলো শুধু পুঁথিগত জ্ঞান না, এগুলো আপনাকে সাধারণভাবে যদি আপনি কাজে লাগান, কিংবা আমি যে পয়েন্টগুলো তুলে ধরেছি সেই পয়েন্টগুলোতে যদি আপনি কাজ করেন, তাহলে দেখবেন যে আপনি মানে সব জানি কিন্তু মানি না, মানে আমি আপনাকে একটা প্রেসক্রিপশন লিখে দিলাম কিন্তু ওষুধ কিনে খাচ্ছেন না, এটা আপনিই ভুক্তভোগী হবেন। কিন্তু যারা একটু চালাক কিংবা দেখতেছে যে না ঠিক আছে এগুলো আমাকে করতেই হবে, আজকে যেগুলো আমি আলোচনা করেছি সেগুলোর ভেতর থেকে পয়েন্ট করে আপনি কাজ শুরু করে দেন, দেখেন আগামী 3 মাসের মধ্যে কিন্তু একটা ভালো আউটপুট আপনি পেতে থাকবেন আর কি। তো আজকের অনলাইন ব্যবসার হাতেখড়ির যে রিচ বাড়ানোর কৌশল, এটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। আজকের এই ভিডিওর স্পন্সর ছিল উদ্যোক্তায়ন, এবং তাদের কাছ থেকে আপনারা ফেসবুক বুস্টিং কিংবা পেইড মার্কেটিং, অর্গানিক মার্কেটিং, কনসালটেশন এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন ধরনের সেবা, যেমন ভিডিও কন্টেন্ট তৈরি করা, মাস চুক্তিতে কন্টেন্ট তৈরি করা, এই সমস্ত সার্ভিসগুলো খুবই রিয়েলেবল প্রাইসে আপনি পেয়ে যাবেন। সেখানে মোস্তাফিজুর মানে আমার নাম দিয়ে রেফারেন্স দিলেই আপনি বিশেষ ডিসকাউন্টও পেয়ে যাবেন। তাই যোগাযোগের জন্য নিচের যে নাম্বারটি দেওয়া আছে স্ক্রিনে, সেই নাম্বারে যোগাযোগ করুন, 01890992199। এই নাম্বারে যদি কল দেন, কল দিয়ে যদি আমার নাম দিয়ে রেফারেন্স দেন, তাহলে আশা করছি একটা ভালো রকম ডিসকাউন্ট আপনারা পাবেন। আজকের মতো ভিডিও শেষ করছি, পরবর্তী সেশনে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই প্রযুক্তির সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।